আমাদের সাথে যেটা ডিসকাস করব সেটা হচ্ছে এইডস সম্বন্ধে। চলো আজকে আমরা ডিসকাস করি। তোমরা সবাই এনসিইআরটির বইটা খুলে নেবে। আমরা এনসিইআরটির বইয়ের এভরিথিং ডিসকাস করব, যাতে মেডিকেলের আমাদের প্রত্যেকটা কোশ্চেন আমাদের জানা থাকে। চলো আমরা এনসিইআরটির বইটা তোমরা সবাই খুলে নিয়েছো তো? আমরা আজকে দেখো যেটাকে নিয়ে শুরু করছি সেইটা হচ্ছে এইডস বলে একটা নতুন টপিক। আজকে যখন আমরা এইডস, হ্যালো স্যার। বলো, কেউ কিছু বলছো? হ্যাঁ স্যার, আমি অনির্বাণ বলছি। অনির্বাণ বলো। হ্যাঁ স্যার, বলছি আজকে টেস্টের কোশ্চেনটা একটু পাঠিয়ে দেবেন। হ্যাঁ, তোমাকে আমরা পরে পাঠিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। আর স্যার ওই অফলাইনে যে 240 মার্কসের যে এক্সামটা দিয়েছিলাম ওটা একটু কাউন্টটা ভুল হয়ে গেছিল। ওকে ওকে, ঠিক আছে, ওটা ঠিক করে নিয়ে হুম 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 হুম। ওকে। দেখো আজকে আমরা তাহলে এইডস নিয়ে যখন শুরু করব, আমাদের সব থেকে মেডিকেলের একটা ইজি কোশ্চেন হতে পারে, সেটা হচ্ছে তোমার ফুল ফর্মটাকে নিয়ে। ফুল ফর্ম এইডস এর সেটা তো আমরা অনেকেই জানি, কিন্তু ছোটবেলা থেকেও জানি, তাও এখন কোশ্চেন হতে পারে, যেটা হচ্ছে তোমার অ্যাকুয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। এই অ্যাকুয়ার্ড এইটা কিন্তু একটা ভেরি ইম্পর্টেন্ট টপিক এনইটির জন্য, ভালো করে বুঝি। তাহলে আমাদের প্রথম কি দেখলাম? আমরা এইডস এর ফুল ফর্মটা দেখলাম, অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। নামটা থেকে অন্তত কিছু একটা আইডিয়া পেলাম যে এখানে কোনো একটা ইমিউনিটি পাওয়ারের একটা কিছু প্রবলেম হয়। প্রথম আমরা এখানে একটা জিনিস বলি, এই যে নামটা থেকে আর কি বুঝতে পারছি? দিস মিনস দ্য ডেফিসিয়েন্সি অফ ইমিউন সিস্টেম, মানে আমাদের ইমিউনিটি বা ইমিউন সিস্টেমে কিছু একটা ডেফিসিয়েন্সি হয়। কখন হয়? Acquired during the lifetime of individual, indicating that it is not a congenital disease. তাহলে ভালো একটা আমাদের এমসিকিউ এলো, এইডস কিন্তু কনজিনেন্টাল ডিজিজ নয়, মানে জেনেটিক্যাল ডিজিজ নয়। জেনেটিক্যাল কোনো প্রবলেমের জন্য পেরেন্টসের থেকে অফস্প্রিং এর মধ্যে ট্রান্সফার হয় না। কি বললাম? কোনো জেনেটিক্যাল প্রবলেমের জন্য ডিজিজটা কিন্তু ট্রান্সফার হয় না। তাহলে এই ডিজিজটার নামের পেছনে আমরা কেন সিনড্রোম বললাম? সিনড্রোম ব্যাপারটা কি? সিনড্রোমটা দিয়েও কোশ্চেন হতে পারে। দেখো, সিনড্রোম মানে হচ্ছে গ্রুপ অফ সিমটমস, মানে একটা দুটো সিমটমস নয়। এইডস হলে অনেক ধরনের সিমটমস একসঙ্গে আমরা দেখি। পেট খারাপ হওয়া, মাথা ধরা, জ্বর হওয়া, অনেকগুলো সিমটমসের কম্বিনেশন। সেই জন্য এটাকে আমরা সিনড্রোম বলছি। মানে এটা পার্টিকুলারলি কোনো এই ধরনের ডিজিজ না, কিন্তু যেন সব ডিজিজেরই এর সঙ্গে যুক্ত। মানে কি হয় বলতো, এই ডিজিজটা মেনলি আমাদের ইমিউনিটি পাওয়ারটা ডিক্রিজ করে যায়। তাতে তোমার ডায়রিয়া হয়, সেই বলো ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, প্রোটোজোয়া সবাই এসে ইনফেক্ট করে। প্রথম একটা কোশ্চেন, আবার একটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন পাচ্ছি, এইডস এটা প্রথম রিপোর্ট হয়েছিল কোন ইয়ারে? প্রথম দেখো 1981-এ এটা তোমার রিপোর্ট করা হয়েছিল, মানে এই ডিজিজটা সম্বন্ধে জানা গেছিল। Last 25 years or so it has spread all over the world, killing more than 25 million person. দেখো আজকে আমরা এই কোভিডের জন্য অনেক বেশি সচেতন হচ্ছি, অনেক কিছু হচ্ছি, কিন্তু তার থেকেও যদি আমরা কিলিং এর ব্যাপারটাকে ধরি, 25 মিলিয়ন পার্সন দেখো এইডস এর জন্য মারা গেছে লাস্ট 25 ইয়ার্স এর মধ্যে। তাহলে এই ডিজিজটা কিন্তু আরো একটা ডেঞ্জারাস ডিজিজ। এটাও কিন্তু সেই ভাইরাসের জন্যই হয়। ভাইরাসটা কিন্তু আমাদের তাহলে সারা ওয়ার্ল্ডে কিন্তু বারবার ডিফারেন্ট ভাবে কোনো না কোনো ভাবে দেখো কোনো ডিজিজ কজ করছে, সারা ওয়ার্ল্ডের মানুষকে সে নাস্তানাবুদ করে ছাড়ছে। এইডসও ঠিক একই মতো, এখনো এইডস এর কোনো আলটিমেটলি কোনো মেডিসিন বের হয়নি। সাপোর্টিভ কিছু মেডিসিন আছে, কিন্তু কিওর করার মতো কোনো মেডিসিন স্টিল নাও প্রেজেন্ট নেই, ভ্যাকসিনও প্রেজেন্ট নেই। তোমাদের মধ্যে আমি একজনকে জিজ্ঞাসা করি, চলো এইডস এর কেন ভ্যাকসিন নেই, এটা কে বলবে আমাদের মধ্যে? দেখি, বলতে পারবে আমাদের? বলুক দেখি আমাদের সম্রাট ইমরান। সম্রাট ইমরান, তুমি একটু বলবে? ইমান, এই যে এইডস এর কোনো ভ্যাকসিন বেরোয়নি কেন জানো? এইডস এর কি কোনো ভ্যাকসিন আছে? হ্যাঁ বলবো।
ওকে, কে না বলবে? স্যার বলবো। দাঁড়াও, সম্রাট বলুক, তারপর তুমি বলবে। আমি একজন একজনকে জিজ্ঞেস করি। ও বলছে নেই। ওকে, কে বলতে চাইছো সে একটু বলো তাহলে, কেন নেই স্যার আমি। বলো। স্যার কোনো পার্টিকুলার ভাইরাসের জন্য তো এটা হয় না, এটা তো ডিফারেন্ট ডিফারেন্ট ভাইরাসের জন্য হয়, ওই জন্য। অ্যান্সারটা প্রথমে বলি, শ্রাবন্তী ভুল বললো। তার কারণ বলবো। আরেকজন বলো, কেউ বলছো? শ্রাবন্তীকে আমরা ও সাপোর্ট জয়েন্ট করলাম অ্যালার্জি। না। বলো, আর কেউ বলছো? হ্যাঁ স্যার, অ্যানসারটা হবে যে মানে এইডস এর যে ভাইরাসটা রয়েছে, অয়ন বলুক এইচআইভি একটু। ভাইরাস মানে হিউম্যান ইমিউনো ভাইরাস, ও স্যার কন্টিনিউ মানে কি করছে যে নিজেকে মানে চেঞ্জ করতে থাকে, ট্রান্সলেশন, ট্রান্সক্রিপশন, ওকে রেপ্লিকেশন ওকে, ইত্যাদি অয়নের মাধ্যমে। অ্যান্সারটাকে আমরা একটু সাপোর্ট দিলাম। আর কেউ কিছু বলবে অয়ন ছাড়া? স্যার বলবো। স্যার হ্যাঁ, মিউটেশন হয় কি? আজিজা বলুক, তারপরে সুপ্রিম বলবে। আজিজা বলুক। জেনেটিক পদার্থ আরএনএ, তাই এটা সবসময় এর স্ট্রাকচারটাকে পরিবর্তন করতে থাকে, সেই জন্য এর স্ট্রাকচারের কোনো আইডিয়া পাওয়া যায় না, তাই এটাকে ধ্বংস করার জন্য কোনো অ্যান্টিবডিও পাওয়া যায় না। ওকে, আজিজাকে আমরা কিছুটা সাপোর্ট করলাম। সুপ্রিম কিছু বলছিল। স্যার মানে এটা তো ভাইরাস মেনলি একটা, হুম, তো এর তো মানে ডিফারেন্ট টাইপ হয়, তো মানে মিউটেশন তো হয়, ঠিক আছে। হ্যাঁ, তোমাদের এবার তোমাদের স্যার এবার ব্যাপারটা বুঝে হচ্ছে স্যার গেছি। যারা সুপ্রিমও মানে যেটা যেমন বলতে চাইছে, এবার অন্য স্টুডেন্টরাও যেটা বললে সেটাকে আমি যদি কনক্লুশনে টেনে নিয়ে আসি, সেটা হচ্ছে কি, শ্রাবন্তী যেটা বলছিল এটা আমি সমর্থন করলাম না। কেন? এইডস কিন্তু একটা পার্টিকুলার ভাইরাসের জন্যই হয়। সেই ভাইরাসটার নাম হচ্ছে হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস, এইচআইভি। রেট্রো ভাইরাস। হুম, এবার এই ভাইরাসটাকে আমরা একটা পার্টিকুলার গ্রুপের আন্ডারে ধরি, সেটাকে আমরা বলছি রেট্রোভাইরাস। রেট্রোভাইরাস কাকে বলে? এবার এটা একটা কোশ্চেন আমাদের এমসিকিউ এর জন্য। তাদের কি আছে? একটা এনভেলাপ আছে। এনভেলাপ মানে আউটার কভারিং আছে, যেটা আরএনএ জেনেটিক মেটেরিয়াল হিসেবে থাকে, জিনোম হিসাবে, তার উপরে একটা কভারিং থাকে। আর আমরা কি জেনেছিলাম জানো? এই আরএনএ যাদের মধ্যে জেনেটিক মেটেরিয়াল থাকে, তারা নিজেদেরকে না খুব কুইক চেঞ্জ করে নেয়, তাদের মধ্যে মিউটেশন অনেক বেশি হয়। তাহলে তুমি যখন কোনো একটা ভ্যাকসিন বানাচ্ছ, বানাতে বানাতে সে তার স্ট্রাকচারকে মিউটেট করে নিচ্ছে, এতে ভ্যাকসিনের অ্যাপ্লিকেবিলিটি থাকছে না। কোভিড এর জন্যও কিন্তু সেম ব্যাপারটা ঘটতে পারে। আমরা যে ভ্যাকসিন নিয়ে এত লাফালাফি করছি, যখন হয়তো ভ্যাকসিন দিলাম, ও ততদিনে ওর পুরো জেনেটিক মেটেরিয়াল চেঞ্জ করে নিল, তাহলে আলটিমেটলি লাভ জিরো। মেবি হতে পারে, এটা সবই কারণ ডিফারেন্ট ভাইরাসের মিউটেশন রেট ডিফারেন্ট। কিন্তু এই তাহলে আমাদের এইডস হয় কেন? একটা এইচআইভি ভাইরাসের জন্য। আর এইচআইভি ভাইরাসটা কি ধরনের ভাইরাস? রেট্রোভাইরাস। রেট্রোভাইরাস মানে কি? আমরা দেখলাম যার আরএনএ থাকে জেনেটিক মেটেরিয়াল হিসাবে। কিন্তু পরে এর একটা কোশ্চেন অ্যারাইজ হচ্ছে, এই তোমার এই এইচআইভি ইনফেকশনটা কেমন ভাবে ট্রান্সমিশন হয়? এটা আমাদের একটা এমসিকিউ এর ভালো একটা কোশ্চেন হতে পারে। নাম্বার 1, সেক্সুয়াল কন্ট্যাক্ট উইথ দ্য ইনফেক্টেড পারসন। কারো যদি এইচআইভি থাকে, এইচআইভি হয়ে থাকে, হয়তো তার সঙ্গে অন্য পারসন সেক্সুয়াল ইন্টারকোর্স করলো, কন্ট্যাক্টে এলো, তখন তার মধ্যেও কিন্তু এইচআইভি ট্রান্সফার হয়ে যাবে। আর কি? বাই, সেকেন্ড অপশনটা দেখো, মানে এইটাই আমাদের এমসিকিউ এর অপশন দেওয়া হবে, বুঝতে পারছো তো? এমসিকিউ এর মধ্যে বাই ট্রান্সফিউশন অফ কন্টামিনেটেড ব্লাড এন্ড ব্লাড প্রোডাক্টস। আমরা যখন একজনের বডি থেকে আরেকজনের বডিতে ব্লাড দিই, সেই ব্লাডে যদি এইচআইভি থেকে থাকে, বুঝতে পারছো যাকে আমরা ব্লাড দিচ্ছি তার মধ্যেও এইচআইভি হতে পারে। সি নাম্বার অপশন, by searing of infected needles as in the case of intravenous drug abusers. অনেক কিছু একটু সেই বলে না, মানুষ আছে তারা নিজের ভালো মন্দ বোঝে না, তারা সে ড্রাগ নেয়, তারা আবার ইন্ট্রাভেনাসে মানে ইন্ট্রাভেনের মধ্যে ড্রাগটাকে ইনসার্ট করে, ওই একই সিরিঞ্জ দিয়ে 5 জন বন্ধু মিলে এই কাজ করছে। মানে এখানে কি বলতো, 5টা বন্ধুই, মানে তাদের মধ্যে যদি কারোর একজনের এইচআইভি থাকে, সবার মধ্যেই এইচআইভিটা ট্রান্সফার 100% হয়ে যাবে। আর একটা ডি নাম্বার অপশন, from infected mother to her child through the placenta, মানে প্লাসেন্টা থ্রু, তাহলে এইচআইভি ভাইরাসটা কিন্তু ট্রান্সফার হতে পারে। সেজন্য মায়ের যদি এইচআইভি ইনফেকশন থাকে,
সেটা কিন্তু বেবির মধ্যেও ট্রান্সফার হয়ে যাবে কিন্তু। এটা কিন্তু আমরা মাথায় রাখি, প্লাসেন্টার থ্রু তাহলে এইচআইভি ট্রান্সফার হতে পারে। তোমাকে তাহলে এমসিকিউটা কিভাবে আসবে, হয় এই ধরনের তিনটে অপশন দিয়ে অল অফ দ্য অ্যাবাভ আসলো, এছাড়া আদার কোনো একটা পয়েন্ট দিয়ে দেওয়া হলো, তোমাকে দেওয়া হলো which one is the not the transmission process of the HIV infection, তখন আমরা সেটাকে ফাইন্ড আউট করে নিতেই পারবো। এই ধরনের এমসিকিউটা আসবে। তাহলে আমরা দেখি show people who are at the high risk of getting this infection includes individual who have multiple sexual partner। তাহলে কাদের মধ্যে এইচআইভি ইনফেকশন বা এইডস হওয়ার চান্স বেশি? যাদের মাল্টিপল পার্টনার থাকে, মানে একটা ছেলে তার 5টা গার্লফ্রেন্ড আছে, তারা সবার সঙ্গে সে সেক্সুয়াল ইন্টারকোর্স করে, তাহলে বুঝতেই পারছো নিশ্চয়ই তার আলটিমেটলি, এটা উল্টো দিক থেকেও হতে পারে, একজন মহিলা তার আলটিমেটলি 4 বা 5 জন বয়ফ্রেন্ড আছে, তারও আলটিমেটলি এই এইডস এর হওয়ার চান্স অনেক বেশি। তাহলে এটা হচ্ছে হাই রিস্ক জোনে কারা কারা আছে। আর একটা হচ্ছে ড্রাগ অ্যাডিক্টস যারা, এই জন্য আমরা বলি ড্রাগ অ্যাডিক্টস যারা, তাদের থেকে তোমার একটু দূরত্ব বজায় রাখাটাই সেফ। হ্যাঁ, কারণ বুঝতেই পারছো তাদের থেকে অত সামাজিকভাবে দূরত্ব বজায় রাখা উচিত নয়, কিন্তু তাদেরকে সঙ্গে একটু সেফ ডিস্টেন্স মেনটেন করা উচিত। তাহলে ড্রাগ অ্যাডিক্টস এর থ্রু আলটিমেটলি যারা ইন্ট্রাভেনাসলি ড্রাগ নেয়, বুঝতেই পারছো তাদের থেকেও তারাও হাই রিস্কে আছে। আবার এই পার্সেন্টদেরও আছে, কাদের বলতো, যাদের রিপিটেটেড ব্লাড ট্রান্সফিউশন করতে হয়, মানে ডিফারেন্ট ব্লাড রিলেটেড যে ডিজিজ গুলো আছে না, সেখানে তো মনে করো মাসে 2বার ব্লাড দিতে হয়, তাদের ক্ষেত্রেও চান্সটা কিন্তু হাই রিস্ক থেকে গেল। এছাড়া চিলড্রেন বর্ন টু অ্যান এইচআইভি ইনফেক্টেড, মানে মায়ের এইচআইভি আছে, বেবি গ্রো করছে ওর মধ্যে, তার মধ্যেও হাই রিস্ক আছে। এইটা আমাদের সেকেন্ড আবার একটা ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ হলো কি, সেটা হাই রিস্ক জোনে কারা কারা আছে এইডস এর জন্য। এই অপশন গুলোকেই দেওয়া হবে, অন্য কোনো অপশন দেওয়া হবে না, সেজন্য একদম তোমাকে নোটসে পয়েন্ট ওয়াইজ মেনশন করে এটা মনে রাখতে হবে। এনসিইআরটি বই না পড়ে মেডিকেল চান্স পাওয়া ইম্পসিবল আজকের দিনে, কারণ তোমাকে তো এই অপশন গুলো তুলেই এমসিকিউ তে অপশন আসবে যদি এই কোশ্চেনটা আসে। হ্যালো স্যার, ক্লিয়ার তো? ওকে, দেখো এরপর আমরা পরের পেজটায় আসি। আচ্ছা স্যার, একটা কোশ্চেন জিজ্ঞেস করবো? বলো। স্যার বলছি, মানে কুকুরদের তাহলে হয় না কেন? হ্যাঁ, এবার ওদের কি দেখো, রেট্রোভাইরাস হ্যাঁ রেট্রোভাইরাস অ্যাটাক করে না ওদেরকে? বলি, এই অ্যানসারটা খুব ইজি অ্যানসার একটা, তবে অ্যানসারটা আমি দেওয়ার জন্য সুপ্রিমের থেকে আমি আরো একটু 5 মিনিটস টাইম চেয়ে নিচ্ছি। তার কারণ আমি তোমাকে এক্ষুনি এইচআইভি ইনফেকশন হওয়ার মোড অফ অ্যাকশনটা বোঝাবো, সেখান থেকে আমি তোমাকে অ্যানসারটাকে দেবো, ঠিক আছে? ঠিক আছে, ও ভালো কোশ্চেন করেছো। স্যার বলো। হ্যাঁ স্যার, বলছি যে ব্লাড ট্রান্সফিউশনের মাধ্যমে যে এইচআইভি যে ট্রান্সফার হচ্ছে, তো আমরা যখন মানে ব্লাড ব্যাংকে কোনো ব্লাড কালেক্ট করা হয়, তখন তো এইচআইভি ফ্রি ব্লাড দিয়ে দেখে নিয়ে নেওয়া হয়, তাহলে কি করে ব্লাড ট্রান্সফিউশনের মাধ্যমে হচ্ছে এইচআইভি ট্রান্সফার? এইবার কি বলতো, অনেক সময় সেটা পসিবল হয় না, সব সময় হয়তো খুব এমার্জেন্সি সিচুয়েশন গুলোতে ডাইরেক্ট ব্লাড ট্রান্সফিউশন করতে হয়, হ্যাঁ, মানে ব্লাডের অ্যাভেলেবিলিটি থাকে না, সেই সময়গুলোতে ও আচ্ছা, হতে পারে। স্যার ব্লাড ডোনেশন ক্যাম্প গুলো যেখানে হয় সেখানে কি এগুলো মানে সবকিছু পরীক্ষা করেই নেওয়া হয়? না, এবার ব্লাড ডোনেশন ক্যাম্পের রুলসই আছে, এখানে সবসময় এইচআইভি টেস্টিং করতেই হয়, কিন্তু অনেক সময় এটা করা হয় না, তুমি বুঝতেই পারছো অনেক ডিফারেন্ট সিচুয়েশনের জন্য, কারণ আমাদের পপুলেশন এত হাই ইন্ডিয়াতে, এই জন্যই এই ধরনের প্রবলেম। এবার দেখো, তাহলে আমরা চলে আসি, do you know when do people need repeated blood transfusion? তাহলে কাদের তাহলে রিপিটেটেড ব্লাড ট্রান্সফিউশন দরকার হয়? যেমন আমি তোমাকে হিমোফিলিয়া বলতে পারি, সিকেল সেল অ্যানিমিয়া বলতে পারি, এই ধরনের ব্লাড রিলেটেড ডিজিজ গুলোতে রিপিটেটেড ব্লাড ট্রান্সফিউশন দরকার। এবার দেখো, ফাইন্ড আউট অ্যান্ড মেক এ লিস্ট অফ সাচ কন্ডিশন। তোমাকে তুমি আমার দুটো কন্ডিশন বলেই দিলাম, তুমি আরো বার করতে পারো। So it is important to note that HIV or AIDS is not spread by mere touch or the physical contact. মানে যার HIV ইনফেকশন হয়েছে তার গায়ে হাত দিয়ে দিলেই কিন্তু তোমার ফিজিক্যাল কন্ট্যাক্ট করলে
আমি সেক্সুয়াল কন্ট্যাক্ট বলছি না, আমি ফিজিক্যাল কন্ট্যাক্টের কথা বলছি, তখন কিন্তু এইচআইভি ভাইরাসটা স্প্রেড করে না। সেকেন্ড অপশন, ইট স্প্রেড অনলি থ্রু দ্য বডি ফ্লুইডস। এই এইচআইভি ভাইরাস স্প্রেড করে কার থ্রু দিয়ে? থ্রু বডি ফ্লুইডস অনলি। এটা ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ এলো। So hence it ultimately impersive for the physical and psychological well-being that the HIV/AIDS infected person are not isolated from the family and society. আমরা অনেক সময় কি করি, যার এইডস হয় তাকে আমরা এক ঘরে স্যার একটা কথা বলবো। ও স্যার এটা কি মানে মানে কেউ যদি এক থালায় ভাত খায়, মানে এইডস আক্রান্ত লোক, তাহলে ওই থালাটা যদি আরেকজন ভাত খায় তাহলে কি মানে তার কিছুই হবে না, কিছুই হবে না সেখানে। কারণ আমরা একদম ডাইরেক্ট তোমাকে এমসিকিউ অপশনে শেখানো হলো এটা স্প্রেড করে বডি ফ্লুইডস এর থ্রু দিয়ে, সেটা ব্লাডের থ্রু দিয়ে হোক বা তোমার লিম্ফের থ্রু দিয়ে, এদের থ্রুই মানে স্প্রেড করবে। হ্যালো স্যার, হ্যাঁ বলছি তাহলে মানে যেমন কোভিড যেমন সোশ্যাল ডিস্টেন্সের মাধ্যমে ট্রান্সফার হয়, এক্ষেত্রে তেমন সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করার কোনো দরকার হয় না, কারণ ফিজিক্যাল কন্ট্যাক্টে তো স্প্রেড হয় না। হ্যাঁ, এখান থেকে সোশ্যাল ডিস্টেন্সটা আমাদের দরকার হয় না, শুধুমাত্র সেক্সুয়াল ইন্টারকোর্স বা মাল্টিপল পার্টনার যেগুলো আমরা বললাম এইগুলোকে আমাদের শুধু খেয়াল রাখতে সেক্সুয়াল হবে। ডিসটেন্স লাগবে এখানে, এখানে সেক্সুয়াল ডিসটেন্স, সোশ্যাল একদম। ডিসটেন্স না। এবার দেখো, এই যে এইচআইভি এইডস পার্সন যারা হলো তাদেরকে কিন্তু আমাদের ফ্যামিলি বা সোসাইটি থেকে আইসোলেট করা উচিত নয়। তাদেরকে আমাদের একঘরে করে দিয়ে তার কোনো ডিজিজেরই এরকম একঘরে করে দেওয়ার মতো ব্যবস্থা নেই। এখন তো অনেকবার ঠিক হয়েছে, যখন এই আমাদের করোনার কোভিড এর কথাই হচ্ছিল, প্রথম যাদের এই ধরনের ডিজিজটা হচ্ছিল না তাদের পাড়াতে একঘরে করে দেওয়া হচ্ছিল, মানে তাদেরকে যেন কিরকম একটা মানে তাদের সঙ্গে ব্যবহার হচ্ছিল। এটা কিন্তু ঠিক নয়। হ্যাঁ, এটা কোনো ডিজিজের ক্ষেত্রে ঠিক নয়, কারণ প্রত্যেকটা ডিজিজের প্রোটেকশন প্রিকশন এগুলো আছে, কিন্তু তাকে তা বলে আইসোলেট করে দেওয়া উচিত নয় যে তোমাকে একঘরে করে দেওয়া স্যার হবে। এখনো হয়, যাদের এইডস হয় তারা এখনো হয়। হ্যাঁ, কে বললে কথাটা একটু বলো আমাকে। রণজিৎ। রণজিৎ একদম একদম 100% কারেক্ট কথা বললো। কারণ এই জন্যই এনসিইআরটি বই তোমাদের শেখাবার জন্য এই কথাটা দিয়েছে। আমরা হয়তো এখনো শহরে অঞ্চলে থাকি, এখনো আমাদের ইন্ডিয়ার ডিফারেন্ট এমন ভিলেজ আছে সেখানে কারোর যদি এইডস ধরা পড়ে না, আমরা তাকে না বাজে চোখে দেখি, ভাবি তার সেক্সুয়াল কোনো মাল্টিপল পার্টনার ছিল, যে কোনো বাজে সেক্সুয়াল কাজের সঙ্গে সে যুক্ত, তাকে এইভাবে আলাদা একঘরে করে দেওয়া। স্টিল নাও এখনো পর্যন্ত হয়। বুঝতে পারছো কতখানি বাজে ব্যাপারটা সোসাইটিতে এখনো আছে, কিন্তু তোমাদের মতো মানুষরা যখন বড় হবে তখন এই ব্যাপারটা আস্তে আস্তে কেটে যাবে। কিন্তু একটা জিনিস তোমাকে আমি বলি, there is always a time lag between the infection and appearance of AIDS symptom. যখন তোমার ভাইরাসটা তোমার বডিতে ইনফেক্ট করলো তার সঙ্গে ফার্স্ট তখন যে তার সিমটম শো করবে তার মধ্যে একটা গ্যাপ টাইম থাকে। মানে এই তোমার ভাইরাস ঢুকলো আর তোমার সিমটম শুরু হলো তা কিন্তু নয়। এই সময়টাকে আমরা বলি ইনকিউবেশন পিরিয়ড। কি বললাম? ইনকিউবেশন পিরিয়ড, যখন কোনো সিমটমস তৈরি হয় না। এবার এই পিরিয়ডটা এইডস এর জন্য কত, এইচআইভির জন্য কত, এইটা ভালো এমসিকিউ কোশ্চেন। ফিউ মান্থস টু মেনি ইয়ার্স। জেনারেলি অপশনে আমরা কি দেবো, 5 to 10 ইয়ার্স এর মধ্যে ইনকিউবেশন পিরিয়ড। এটাকে একদম ভালোভাবে আন্ডারলাইন করতে হবে তোমাকে। ক্লিয়ার ব্যাপারটা? এবার দেখো আমরা চলে আসি, আফটার গেটিং ইনটু দ্য বডি অফ দ্য পারসন the virus enter into the macrophage. এবার আমি ওই আমাদের সুপ্রিম বলে বন্ধুটার কোশ্চেন দেওয়ার চেষ্টা করব অ্যান্সারটা কি সেটা। কারণ দেখো এই এইচআইভি ভাইরাসটা যখন কোনো পার্সনের বডিতে ঢোকে, ব্লাডের থ্রুই ঢোকে জেনারেলি, সে ভাইরাসটা কোথায় এন্টার করে? ফার্স্ট ইনটু ম্যাক্রোফ্যাজেস এর মধ্যে, where RNA genome of the virus replicate to form the viral DNA. তাহলে এখান থেকে আমরা একটা ভালো কোশ্চেন এলাম, কি সেটা বলো তো? কি কোশ্চেন? এই এইচআইভি ভাইরাস আমাদের বডিতে ঢোকার পর প্রথম কোথায় গ্রো করতে যায়? সেটা হচ্ছে ম্যাক্রোফেজেসে যায়। ম্যাক্রোফেজ গুলো একটা পার্টিকুলার আমাদের ইমিউন সেল, সেখানে গিয়ে ভাইরাসগুলো রেপ্লিকেট করে। ভাইরাসটা তো আরএনএ দিয়ে তৈরি ছিল, ওরা রিভার্স ট্রান্সক্রিপ্টেজ বলে একটা এনজাইমের হেল্প নিয়ে ভাইরাল ডিএনএ তৈরি করে নেয়। এনজাইমটার নাম কি বললাম? রিভার্স ট্রান্সক্রিপ্টেজ, যার হেল্প নিয়ে
ভাইরাল আরএনএ ভাইরাল ডিএনএ তৈরি করে। আর আমাদের যে ম্যাক্রোফেজেসটা ছিল ওটা তো আমাদের সেল, মানে ওর মধ্যে একটা ডিএনএ ছিল। এবার এই যে ভাইরাল ডিএনএটা কি হলো জানো, ইনকর্পোরেটেড ইনটু দ্য হোস্ট সেল ডিএনএ। হোস্টের যে ডিএনএ মানে আমাদের ম্যাক্রোফেজেসের সেলের যে ডিএনএ তার সঙ্গে ভাইরাল ডিএনএ কি হলো, মার্জ হয়ে গেল। আর আমাদের সেলের মেশিনারিজ গুলোকে মানে এনজাইম গুলোকে ইউজ করে কি করলো, প্রডিউস করলো ভাইরাস পার্টিকেলস গুলো। ভাইরাস অনেক পার্টিকেলস তৈরি করলো। তাহলে ম্যাক্রোফেজেসের মধ্যে ভাইরাস কেন তার জেনেটিক মেটেরিয়ালকে এন্টার করিয়ে দিয়েছিল, তার কারণ রিপ্রোডাকশন করার জন্য, মানে তার নাম্বার মাল্টিপ্লাই করবার জন্য। তাহলে ম্যাক্রোফেজেস গুলো কন্টিনিউ টু প্রোভাইড দ্য ভাইরাস, মানে ভাবো আমাদের যে সেলকে আমরা সোলজার হিসাবে কাজে লাগিয়েছিলাম ও কি করলো, তার ভেতরে গিয়ে ঢুকলো, ঢুকে তার থেকেই আবার ভাইরাস পার্টিকেলস তৈরি করে নিল। কিরকম ডেঞ্জারাস একবার ভেবে দেখো একবার ব্যাপারটা। যাকে আমরা লড়াই করবার জন্য দাঁড় করিয়ে রেখেছিলাম তার ভেতরে ঢুকলো এবং তার থেকেই ভাইরাস পার্টিকেলস তৈরি করলো। স্যার ওই জন্যই তো আপনার মানে এমন উইক হয়ে যায় শরীর, মানে সব রোগী হয়ে যায় পেশেন্টটা। হ্যাঁ, তবে এই সুপ্রিম এই কথাটা বললো, কিন্তু আমি অ্যান্সারটা আরো কি পারফেক্ট দেওয়ার চেষ্টা করব। কেন আমাদের বডিতে আরো ইমিউনিটি পাওয়ারটা ডিক্রিজ করে। তাহলে তো আমরা হেল্পার সেলস কমে যায় স্যার। হ্যাঁ হেল্পার এটাই টি সেলকে তো অ্যাটাক করে। হ্যাঁ এইটা অ্যান্সার মেন। কিন্তু এখান থেকে একটা জিনিস ভালো এমসিকিউ আসছে, তোমরা ভালো করে আন্ডারলাইন করো এটা। এই যে ম্যাক্রোফেজেস গুলো কন্টিনিউ টু প্রডিউস দ্য ভাইরাস পার্টিকেলস, সেই জন্য আমরা এইচআইভি ফ্যাক্টরি বলি। কাকে? ম্যাক্রোফেজেসকে বলি। তোমাকে বুঝতেই পারছো এখানে টি সেলের নাম দেওয়া থাকবে, টি সেল অ্যান্সার হবে না। এইচআইভি ফ্যাক্টরি বলতে আমরা ম্যাক্রোফেজেসের কথাই বলবো। ক্লিয়ার? তারপর দেখো এই এইচআইভি গুলো এন্টার করবে কোথায়, ইনটু দ্য হেল্পার টি লিম্ফোসাইটের মধ্যে। আমাদের বডিতে ডিফারেন্ট টাইপ অফ টি সেল আছে, টিসি সেল, বাট এদের মধ্যে সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট টিএইচ সেল। কি বললাম? টিএইচ সেল, মানে এটা টি হেল্পার সেল আর কিছু না। মানে এবার এইচআইভি গুলো ম্যাক্রোফেজেসের থেকে নাম্বার বাড়িয়ে নিয়েছে, গিয়ে এবার অ্যাটাক করছে কাকে? টি হেল্পার সেলকে। ওখানেও একই উদ্দেশ্যটা একই, ওদের প্রোজেনি ভাইরাস তৈরি করা, মানে আরো ভাইরাস পার্টিকেলস তৈরি করতে হবে। এবার ভাইরাস গুলো রিলিজ করলো, রিলিজ হলো ইন দা ব্লাড, অ্যাটাক দা আদার টি লিম্ফোসাইট, মানে একটা লিম্ফোসাইটের মধ্যে ঢুকেছিল, ওখান থেকে 10টা ভাইরাস পার্টিকেলস তৈরি হলো। তারা কি করবে? তারা আবার 10টা লিম্ফোসাইটকে অ্যাটাক করবে, ওখান থেকে আবার 100টা ভাইরাস পার্টিকেলস তৈরি হবে, এইভাবে কন্টিনিউ হতে থাকবে। কিন্তু যখন ভাইরাস পার্টিকেলস গুলো তৈরি হয় না, তখন ওদের যে মাদার সেল ছিল, যাকে হেল্প নিয়ে ও তৈরি হয়েছিল, সেই সেলটাকে বাস্ট করে ও আলটিমেটলি ওদের প্রোজেনি গুলোকে রিলিজ করে। মানে টি হেল্পার সেল গুলো বুঝতেই পারছো কি হয়, তখন পুরোপুরি ব্রেক করে যায়। So the progeny virus released in the blood attack to other helper T cell. So repeated ultimately leading in the progressive decrease in the number of helper T cell or lymphocyte. তাহলে বারবার এই ঘটনা ঘটলে কি হবে? টি লিম্ফোসাইটস এর নাম্বার কমে যাবে। আর এই টি লিম্ফোসাইটস গুলো আমাদের ইমিউনিটি পাওয়ারের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই জন্য কোনো একটা পার্সনের এইচআইভি হলে তার ইনফেকশন হবার চান্সটা কয়েক গুণ বেড়ে যাচ্ছে, কারণ আমাদের যে টি লিম্ফোসাইট ছিল সেটাই তো থাকছে না, আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। এবার দেখো ডিউরিং দিস পিরিয়ড, মানে যখন তোমার এইচআইভি ইনফেকশন হয়েছে, এবার তার সিমটমস দেখা যাচ্ছে, কিন্তু কি কি ধরনের সিমটমস দেখা যাবে? এটা আবার একটা ভালো এমসিকিউ। 1 নম্বর, সাফার ফ্রম আলটিমেটলি বাউটস অফ ফিভার, মানে কন্টিনিউয়াসলি ফিভার হবে, মানে ফিভার ছাড়তেই চাইছে না এরকম। ডায়রিয়া হতে থাকবে, কন্টিনিউয়াসলি লুজ মোশন, 2 মাস 3 মাস 4 মাস ধরে লুজ মোশন। ওয়েট লস, ট্রিমেন্ডাসলি ওয়েট লস হয়ে যায়, 60 কেজি থেকে 30 কেজি চলে আসে এরকম। Due to the decrease in the number of helper T lymphocytes, the person start to suffer from infection. তাহলে টি লিম্ফোসাইটটা তো কমে যাচ্ছে। কোন ধরনের টি লিম্ফোসাইট মেন কমছে?
হেল্পার টি লিম্ফোসাইট। এতে পার্সন কিসে সাফার করছে? সাফার করছে ফ্রম ইনফেকশন that could have been otherwise overcome, such as those due to the bacteria, especially microbacterium। এবার দেখো মানে যে পাচ্ছে সেই এবার ওই পার্সনকে গিয়ে ইনফেক্ট করছে, যেমন মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস টিবির মতো তারা গিয়ে ইনফেক্ট করছে, অন্য ভাইরাস গুলো ইনফেক্ট করছে, ফাঙ্গি গুলো, প্যারাসাইট গুলো না পেছনে নেই। প্যারাসাইট একটা এক্সাম্পল মনে রাখো তো, যেটা হচ্ছে তোমার টক্সোপ্লাজমা, নামটা মনে রাখো, এটা কিন্তু একটা প্যারাসাইট মানে একটা প্রোটোজোয়া, সেও এইচআইভি পার্সনকে ইনফেক্ট করে। নর্মাল সময় এরা ইনফেক্ট অতটা করে না, জানো তো, এটা এইচআইভি পার্সনকে বেশি ইনফেক্ট করে। মনে রাখবে কিন্তু এই প্যারাসাইটটার নাম। ক্লিয়ার? সো দ্য পেশেন্ট কি বললেন স্যার, নামটা আরেকবার বলবেন? এই যে দেখো, এই যে আমি আন্ডারলাইন করছি এখানে দেখো, যেটা হচ্ছে টক্সোপ্লাজমা, প্লাজমা, এটা হচ্ছে একটা প্যারাসাইট, একটা প্রোটোজোয়া। তাহলে এই যে পেশেন্টটা, বলো বলো। বলছি ওই পার্সনটার যদি সিকেল সেল অ্যানিমিয়া থাকে তাহলে কি হবে? এবার সিকেল সেল অ্যানিমিয়া থাকলে তারও এইচআইভি ইনফেকশন হতে পারে। তার কারণ আমরা এখনো পর্যন্ত যা দেখলাম, সিকেল সেল অ্যানিমিয়াতে তার আরবিসি তে প্রবলেম থাকে, কিন্তু এখানে তো এই ভাইরাসটা এখনো আরবিসি কে অ্যাটাক করেনি, এরা টি লিম্ফোসাইট কে অ্যাটাক করেছে। তাহলে তার পুরোপুরি সেমই, আরো তার বডি আরো ট্রিমেন্ডাসলি ডিক্রিজ করবে তার পাওয়ার। বুঝে গেছে? Okay. But the patient became so immunodeficient that he or she unable to protect himself or herself against this infection. তার ইমিউনিটি পাওয়ারটা এতটাই ডিক্রিজ করে গেছে, তার এই ধরনের ইনফেকশন গুলো থেকে তার প্রোটেকশন পাওয়া ইম্পসিবল। কিন্তু এবার একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ আসবে, এইডস এই ডিজিজটাকে কিভাবে আমরা টেস্ট করব? ডায়াগনস্টিক টেস্ট করার টেকনিকটা কি? তার নাম হচ্ছে এলাইজা টেকনিক। এমসিকিউ তে তোমাদের ফুল ফর্মটা বেসিস কোশ্চেন আসে। এনজাইম লিঙ্কড ইমিউনোসরবেন্ট অ্যাসে, ফুল ফর্মটা ভেরি 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 ইম্পর্টেন্ট। এনজাইম লিঙ্কড ইমিউনোসরবেন্ট অ্যাসে শুধুমাত্র এইডস এর জন্য নয়, এই কোভিড এর জন্য এলাইজা করা হয়। অনেক ডিফারেন্ট ডিজিজকে আমরা ডায়াগনোসিস করতে এলাইজা টেস্ট করি। তাহলে আমরা সিমটমস দেখলাম, রিজন দেখলাম, এবার আমি তোমাকে ট্রিটমেন্ট দেখাবো। কিন্তু ট্রিটমেন্টটা না, দুঃখের ব্যাপার, ট্রিটমেন্টটা খুব কিছু বলার নেই এখনো। ট্রিটমেন্টটা যদি হতো, অনেক কিছু তোমাকে শেখাবার কথা বলতাম, হয়তো আমাদের সবারই ভালো লাগতো। কিন্তু ট্রিটমেন্টটা দেখো কি আছে, ট্রিটমেন্টটা হচ্ছে উইথ অ্যান্টি রেট্রোভাইরাল কিছু ড্রাগস ইউজ করা যেতে পারে, কিন্তু অনলি কোথায়, এটা কিন্তু পার্সিয়ালি এফেক্টিভ, মানে কিছু কাজ করবে, পুরোপুরি নয়। বোঝা গেছে? সো দে ক্যান অনলি প্রলং দ্য লাইফ অফ দ্য পেশেন্ট বাট ক্যান নট প্রিভেন্ট দ্য ডেথ। পেশেন্টের হয়তো বাঁচার সময়টা বাড়িয়ে দেবে, 5 বছরে সে মারা যেত, ওষুধ দিলে তোমরা হয়তো 10 বছর পর মারা যাবে, কিন্তু তাকে ডেথ থেকে মানে মৃত্যু থেকে বাঁচানো সম্ভব নয়। এই কোনো আমাদের মেডিসিন নেই এখনো পর্যন্ত। এবার সুপ্রিম আমাকে একটা কোশ্চেন করছিল, সেটা হচ্ছে কুকুরদের কেন এইচআইভি হয় না? তার কারণ এই দেখো, এই রেট্রোভাইরাস, এই ছবিটা দেখো, তাহলে তুমি বুঝতে পারবে। ভাইরাস তার ইনফেকশনটা একটা অ্যানিমাল সেলের মধ্যে ইনফেক্ট করে যায়। এই যে একটা অ্যানিমাল সেল আর ভাইরাস পার্টিকেল এই যে অ্যাটাচমেন্ট হয় না, এটা একটা রিসেপ্টর প্রোটিনের জন্য হয়। এই রিসেপ্টর, ও আচ্ছা আচ্ছা স্যার, বুঝে গেছি। ওকে ওকে, এই রিসেপ্টর প্রোটিনটা মানে স্পেসিফিক রিসেপ্টরটা শুধু হিউম্যানস এর কাছেই আছে, তাই তো? আছে। এটা একটা গ্লোবিন, একটা প্রোটিনস দিয়ে তৈরি। এটা আরো স্পেসিফিক আমরা সব জেনে গেছি আমাদের। এটা অন্য কোনো অর্গানিজমের মধ্যে এখন আমরা ফাইন্ড আউট করতে পারিনি এই ধরনের রিসেপ্টর প্রোটিন। তারপর দেখো এই ছবিটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। এই ছবিটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই ছবিটা সবাই একদম ভালো করে বুঝে নাও। ভাইরাল ডিএনএ তৈরি হলো কার? রিভার্স ট্রান্সক্রিপ্টেসের হেল্প নিয়ে। তারপরে এই ভাইরাল ডিএনএটা কি হলো, দেখো ভাইরাল ডিএনএ ইনকর্পোরেটেড ইনটু দ্য হোস্ট জিনোম, যে আমাদের নিউক্লিয়াসের ভেতরে যে ডিএনএ তার সঙ্গে ইনকর্পোরেটেড করে গেল।
তারপর নিউ ভাইরাস পার্টিকেলস তৈরি হলো, সেটা এবার সেলটাকে বাস্ট করে রিলিজ হয়ে গেল। এটা হচ্ছে রেপ্লিকেশন অফ রেট্রোভাইরাস, এটা ভালোভাবে বুঝে নিতে হবে। তাহলে প্রিভেনশন ব্যাপারটা কি বলবো আমরা, প্রিভেনশন আছে কি কিছু? দেখো প্রিভেনশন যদি আমরা বলি অ্যাজ এইডস হ্যাজ নো কিউর, সেটা আমরা আগেই দেখলাম। সো প্রিভেনশন ইজ দ্য বেস্ট অপশন। তাহলে তোমাকে কিভাবে প্রিভেনশনের ওয়েগুলো তোমাকে তো আমি শিখিয়েছি, আর একটু ভালো করে বোঝাই, মানে যেগুলো রিজন সেইগুলোই একটু অ্যাভয়েড করতে হবে। সো এইচআইভি ইনফেকশন মোর অফেন স্প্রেড ডিউ টু দ্য conscious behavior patterns and is not something that happens interventionally like pneumonia or typhoid. নিউমোনিয়া টাইফয়েড কি হয়, একজনের থেকে সেটা হয়তো এয়ারবর্ন ডিজিজ বা ওয়াটারবর্ন ডিজিজ এমনি স্প্রেড করে যায়, কিন্তু এইচআইভিটা তো এইভাবে স্প্রেড করে না, এটা কোনো একটা পার্সনের বিহেভিয়ারের প্রবলেম। সে যদি 10টা মানুষের সঙ্গে সেক্সুয়াল ইন্টারকোর্স করে, বুঝতে পারছো, এটা একটা মোস্ট কারণ, আর অনেক কারণ আছে নিশ্চয়ই, তাদের ক্ষেত্রে এটা বেশি হওয়ার চান্স থাকে। কিন্তু ইনফেকশন ইন ব্লাড ট্রান্সফিউশন অর পেশেন্ট অফ দ্য নিউ বর্ন, বুঝতে পারছো এতে তো আর কোনো বিহেভিয়ার প্রবলেম নেই, কিন্তু এটা বলতে পারো সেই মানে সেই বাই চান্স এইরকম ধরনের ঘটনা ঘটে, তাদের তো কিছু করার থাকে না। হয়তো যারা সেক্সুয়াল ইন্টারকোর্স করে মাল্টিপল পার্টনারের সঙ্গে, তাদের এটা বিহেভিয়ারের প্রবলেম। কিন্তু যার ব্লাড ট্রান্সফিউশন করতে গিয়ে এইচআইভি এলো বা একটা নিউবর্নের মাদারের থেকে এলো, তাদের তো আর কোনো দোষ নেই, তাই না? সো the only excuse may be ignorancy, and it has been ultimately rightly said, don't die of ignorancy. অর্থাৎ এই যে আমি বললাম এই নিউবর্ন বেবিস বা ইনফেকশন অফ ব্লাড ট্রান্সফিউশন, এখানে কোনো দোষ নেই, এখানে বলতে পারো বাই চান্স হচ্ছে। কিন্তু যারা এই মাল্টিপল সেক্সুয়াল পার্টনারের সঙ্গে সেক্স করে, তারা এইচআইভি ডিজিজটাকে যেন কি করে, ওয়েলকাম করে, তাদের ইগনোরেন্সের জন্যই এই ডিজিজটা হয়। সেই জন্য ইন আওয়ার কান্ট্রি ন্যাশনাল এইডস কন্ট্রোল অর্গানাইজেশন, যেটাকে আমরা ন্যাকো বলছি, ফুল ফর্মটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন আসছে, কি ভেরি ইম্পর্টেন্ট, ন্যাশনাল এইডস কন্ট্রোল অর্গানাইজেশন, আদার কিছু এনজিওসও আছে, তারা কি করে, তারা এডুকেট করে পিপলকে অ্যাবাউট দ্য এইডস। শুধু তাই নয়, তোমরা আজকের দিনে WHO এর নাম শুনেছো, তারাও কি করে, ডিফারেন্ট নাম্বার অফ প্রোগ্রাম আলটিমেটলি করে যাতে হিউম্যান বিংস অ্যাওয়ার্ড হয়, প্রিভেন্ট হয় এই এইচআইভি ইনফেকশন গুলো, এই তোমার ব্লাড ব্যাংক গুলোতে যাতে সেফ হয় ব্লাড গুলো, এবং প্রত্যেকটা ব্লাডকে যাতে টেস্টিং করা হয় এইচআইভি থেকে। শুধু তাই নয়, WHO আরো করে এনশিওরিং দ্য ইউজ অফ এনি ডিসপোজেবল নিডলসটা একবার ইউজ করে যাতে আর বারবার ইউজ না করা যায়, সেই ধরনের সিরিঞ্জ ইউজ করা, পাবলিক অ্যান্ড প্রাইভেট হসপিটাল অ্যান্ড ক্লিনিক্স গুলোতে ফ্রি ডিস্ট্রিবিউশন অফ কন্ডোমস। কন্ডোম ইউজ করার কেন বলছি আমরা, কারণ কন্ডোম গুলো এসটিডি গুলোকেও প্রিভেন্ট করে, মানে সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ গুলোকেও প্রিভেন্ট করে, সেই জন্য আমরা কন্ডোমের নাম এলাম। কন্ট্রোলিং অফ দ্য ড্রাগ অ্যাবিউজ, মানে এই ড্রাগ অ্যাডিক্টেড যারা, তাদেরকেও একটুখানি এখান থেকে তারা যাতে কন্ট্রোল করতে পারে, ইন্ট্রাভেনাসলি ড্রাগ না নেয়, এগুলোকে দেখতে হবে। অ্যাডভোকেটিং দ্য সেফ সেক্স, এই যে মাল্টিপল পার্টনারের সঙ্গে তোমার যদি সেক্স না করে তোমার ঘুম না হয়, তাহলে তোমায় কি করতে হবে, অন্তত কন্ডোম ইউজ করতে হবে। তাদেরকে অন্তত সেফ সেক্স করার অন্তত অ্যাডভাইসটা দিয়েই রাখলাম, কেউ যদি অবাধ্যই হয় আর কি করা যাবে। আর কি প্রমোট, আচ্ছা স্যার, বলো স্যার ফ্রিতে কোথায় দেয় স্যার? এখানে লেখা আছে ফ্রি ডিস্ট্রিবিউশন অফ কন্ডোমস। এগুলো ডিফারেন্ট হসপিটালস গুলোতে ফ্রি ডিস্ট্রিবিউশন করা হয়, এখনো ওয়েস্ট বেঙ্গলেও করা হয় এগুলো। আমি 100% শিওর নয়, আমি শুনেছি তাই বললাম। হ্যাঁ, আর দেখো শুধু তাই নয়, প্রমোটিং দ্য রেগুলার চেকআপ and HIV is ultimately susceptible population are some such steps taken up. আমাদের যাদের যাদের আমরা বললাম হাই রিস্ক আছে, তাদেরকে কি করা উচিত, মাঝে মাঝে HIV হয়েছে কিনা তার টেস্টটা করে নেওয়া উচিত, ওই এলাইসা করার কথা, আর কিছু না। তার এখান থেকে ন্যাকো ফুল ফর্মটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, এটা ভালোভাবে মাথায় রাখবেন। সেকেন্ড লাইনটা একবার বুঝিয়ে দিন, সেকেন্ড লাইনটা একবার ওই মোর ওভার থেকে। কোনটা? উপরে যান, একবার উপরে যান। মোর অফেন, এটা না না, আরেকটু উপরে। রাইট, HIV infection more often spread due to the conscious behavior pattern and not something that happens in ultimately interventionally. মানে এই যে এই HIV ইনফেকশন দেখবে, মানে কেউ যদি কনসিয়াস বিহেভিয়ার থাকে,
মানে তারা ওই কন্ডম ইউজ করলো বা মনে করো এই ধরনের, তাদের ক্ষেত্রে এই ধরনের ডিজিজটা কম স্প্রেড করে, কিন্তু যারা কনসাসলি বিহেভিয়ার করে না তাদের ক্ষেত্রে এই ডিজিজটা বেশি স্প্রেড করার সুযোগ আছে। দিয়ে স্যার তারপরে নিউমোনিয়া আর টাইফয়েড লেখা আছে, কি ওটা নিউমোনিয়া মানেটা? টাইফয়েডস গুলো কি বলতো, এই গুলো আমাদের কি হয় মানে অসাবধানতাভাবেই ছড়িয়ে যায়। মানে কেউ হয়তো রাস্তার জল খেলো, দেখতে পেলো না, ছড়িয়ে গেল। নিউমোনিয়াও তাই। হ্যাঁ, কিন্তু এই ডিজিজ গুলো ওরকম অসাবধানতা বশত সেইভাবে যেরকম ছড়ায়, এর পেছনে ছড়াবার, এইডস গুলোর ছড়াবার পেছনে অন্য কারণগুলো আছে। হ্যাঁ দেখো, বেশিরভাগ বেগুনিটা ইজি করে আছে, দেখো বেশিরভাগ সময় এইচআইভি সংক্রমণ সচেতন আচরণের কারণেই ছড়ায়। হ্যাঁ, এবং নিউমোনিয়া এবং টাইফয়েডের মতো রোগ সমূহ অসাবধানতা বশত যেভাবে ছড়ায় সেইভাবে ছড়ায় না এইডস। কারণ রাস্তার জল খেলে, রাস্তার যদি ইনফেক্টেড কোনো একটা ওয়াটার খেলে যদি এইডস হতো তাহলে ব্যাপারটা অন্যরকমই হতো। আর একটা জিনিস দেখে নিই আমরা, ইনফেকশন উইথ এইচআইভি অর হ্যাভিং এইডস সামথিং দ্যাট শুড নট বি হিডেন। মানে যার এইডস হয়েছে তার কিন্তু কখনোই সেটাকে চেপে যাওয়া বা হিডেন করা উচিত নয়, কারণ দিস ইনফেকশনস মে স্প্রেড ফ্রম মোর পিপল, কারণ সেখান থেকে তারা অনেক মানুষের মধ্যে এটা ছড়িয়ে যেতে পারে, তাই না? এইচআইভি or AIDS infected people need help and sympathy. তাদের একটু সাহায্য করা দরকার এবং মানসিক একটু সিম্প্যাথি দেখানো উচিত তাদের প্রতি। এবং unless society ultimately recognize it as a problem to deal with a collective manner and wider spread of the disease increase manfold. আমরা যদি এইভাবে মানুষকে সচেতন না করতে পারি, মানুষকে যদি সঠিকভাবে টেস্টিং না করা হয়, তাহলে কিন্তু এই ডিজিজটা অনেক গুণ স্প্রেড করতে পারে আমাদের সোসাইটিতে। বুঝে গেছো ব্যাপারটা? তাহলে এই হচ্ছে আমাদের এইচআইভি সম্বন্ধে আমাদের এই অবধি আমরা পড়ালাম। তাহলে তোমাকে আমি বলে দিই আগে, তারপর একটা বলে দিই। প্রথম থেকে আমাদের কিন্তু এই পার্টটা অবধি আমাদের টেস্ট থাকবে তোমার এইডস এর লাস্ট পর্যন্ত। এবার বলো কে কি আছে বলবার, আর 1 মিনিট সময় বাকি। হ্যাঁ স্যার বলছি, যদি আর্লি ডিটেকশন করা যায় এইডস তাহলে কি বাঁচানো সম্ভব কোনো পেশেন্টকে? না, আমি বললামই প্রথমে, বাঁচানো কোনোভাবেই সম্ভব নয়। যদি একদম আর্লি ডিটেকশন করা যায় তাহলে হয়তো সম্ভব, আর্লি ডিটেকশন করাটা ম্যাক্সিমাম সময় পসিবল হয় না। আর কিছু স্যার বলছি যে টেস্ট গুলো স্যার একটু পিডিএফ পাঠিয়ে দেবেন স্যার, ওগুলো লাগে। ওকে, কোশ্চেন গুলো তো ঠিক আছে, ওকে ওকে। হ্যাঁ স্যার, প্রত্যেকটা স্যার পাঠিয়ে দেবেন। ওকে, আর কিছু? ঠিক আছে। হ্যালো স্যার। হ্যাঁ বলো শ্রেয়া। হ্যালো স্যার। তীর্থঙ্কর তাড়াতাড়ি বলো বাবা একটু। বলছি স্যার, এইচআইভি ডিটেক্ট হওয়ার পর একটা মানুষ কত বছর বাঁচতে পারে? হ্যাঁ, এটা এইচআইভি কত দিনের পর ডিটেক্ট হয়েছে? 5 থেকে 10 বছর। না, ওইটা তোমার সিম্পটম স্প্রেড করার জন্য, ওটা নয়। সিম্পটম স্প্রেড, এইটা তোমার 10 থেকে 15 বছরও সে বাঁচতে পারে। ওটা তোমার ইনকিউবেশন পিরিয়ড।